আমাদের জার্নাল একটা ট্রানজাকশন যদি জার্নাল এন্ট্রি না দেই তাহলে আমার কি হবে? সমপরিমাণ ডেবিট সমপরিমাণ ক্রেডিট বাদ পড়ে যাবে। তাহলে আমাদের লেজারে কিন্তু একইভাবে ডেবিট ক্রেডিট ঠিক মতো উঠবে না, অ্যাডজাস্ট হবে না। ট্রায়াল ব্যালেন্সে ঠিক একইভাবে ডেবিট ক্রেডিট বাদ পড়ে যাবে। তাহলে আমার দুই পাশ মিলে যাবে না? বুঝতেছেন? একটু আরেকবার কথা। আপনি একটা ট্রানজাকশন বলেন, যে কোনো একটা ট্রানজাকশন। লাস্ট ক্লাসে আমরা কতগুলো ট্রানজাকশন দিয়েছিলাম না? মনে করেন যে একটা ট্রানজাকশন ছিল কি, মনে করেন এমপ্লয়ীদেরকে স্যালারি পে করা হয়েছে। এমপ্লয়িকে স্যালারি পে করা হলে কি করা হয়? কি এন্ট্রি দেওয়া হয়? স্যালারিস এক্সপেন্স ডেবিট হ্যাঁ, আর আর হচ্ছে যে ক্যাশ ক্যাশ ক্রেডিট। ক্রেডিট। ধরেন 1000 টাকা। এখন কি হইলো, আপনি এই জার্নাল এন্ট্রিটাই দেন নাই, তাহলে কি হবে? এই যে স্যালারিস, এটা কি আমাদের একটা লেজার অ্যাকাউন্ট, এটা ক্রিয়েট হবে না, ক্যাশে অ্যাডজাস্ট হবে না। তার মানে সমপরিমাণ ডেবিট এবং ক্রেডিট দুটো বাদ পড়ে যাচ্ছে। ক্যাশ অ্যাকাউন্ট থেকে আমাদের লেজারে 1000 টাকা কমবে না, মানে ক্যাশ অ্যাকাউন্টে 1000 টাকা বেশি থাকবে। আবার স্যালারিস এক্সপেন্সে 1000 টাকা বাড়বে না, অথবা স্যালারিস এক্সপেন্স হবেই না, মানে লেজার অ্যাকাউন্টে যাবে না। এতে করে আমার কি হবে? আমি যদি ডেবিট ক্রেডিট দুইটাই বাদ দিয়ে দিই, তাহলে লেজারেও সমপরিমাণ 1000 টাকা ডেবিট 1000 টাকা ক্রেডিট বাদ পড়ে যাবে। যার ফলে কি হবে? বাট ট্রায়াল ব্যালেন্স আলটিমেটলি মানে সব লাস্টে তো রেজাল্ট সেম আসবে, বাট এখানে ভুল রেজাল্ট সেম করতেছে। আসবে, সেটাই বললাম। যদি একটা এন্ট্রি দিতেন আর একটা এন্ট্রি না দিতেন, মানে একটা লিখছেন আর একটা লিখেন নাই, তাহলে কিন্তু ট্রায়াল ব্যালেন্স মিলবে না। তাহলে তো ভুল আসবে। হ্যাঁ, এটাই বললাম, যদি দুইটা বাদ পড়ে যায় তাহলে কি হবে? তাহলে আমার ট্রায়াল ব্যালেন্স কিন্তু মিলে যাবে, তাই না? জি স্যার। আচ্ছা, তারপর দেখেন এবার নাম্বার 2, এ কারেক্ট জার্নাল এন্ট্রি ইজ নট পোস্টেড। এই যে জার্নাল এন্ট্রি দেখতেছেন, স্যালারি এক্সপেন্স ডেবিট এবং ক্যাশ ক্রেডিট, এটা জার্নাল এন্ট্রি দিয়েছেন, কিন্তু ডেবিট বা ক্রেডিট কোনোটাই লেজারে নেন নাই, এটা পুরোপুরি বাদ পড়ে গেছে। প্রথমটা হচ্ছে জার্নাল এন্ট্রি দেন নাই, সেকেন্ড হচ্ছে জার্নাল এন্ট্রি দিয়েছেন কিন্তু লেজারে নেন নাই। পোস্টেড মানে পোস্টিং টু লেজার, লেজারে পোস্ট করেন নাই। তাহলে কি হবে আবার? কি হবে যদি আমি লেজারে পোস্টিং না দেই? লেজারে ডেবিটও গেল না, ক্রেডিটও গেল না, তাহলে যদি একটা যায় তাহলে কিন্তু ট্রায়াল ব্যালেন্স মিলবে। এ বলছে এ কারেক্ট জার্নাল এন্ট্রি ইজ নট পোস্টেড, মানে পুরো এটা একটা জার্নাল এন্ট্রি বলা হয়, দুটো মিলে একটা এন্ট্রি, ডেবিট এবং ক্রেডিট মিলে একটা এন্ট্রি। আপনি কি করলেন? এটা ডেবিট ক্রেডিট কিছুই করলেন না, মানে জার্নাল এন্ট্রি দিয়েছেন কিন্তু লেজারে নেন নাই, তাহলে কি হবে? ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে, মিলবে। মিলে যাচ্ছে। জি নাম্বার স্যার। 3 দেখেন, এ জার্নাল এন্ট্রি ইজ পোস্টেড টুয়াইস। এটাকে দুইবার পোস্ট করছেন, দুইবার পোস্ট করলে কি হবে? ডেবিটের দুইবার করছেন, ক্রেডিটের দুইবার মিলবে, করছেন, মিলবে বাট ভুল হবে। মিলবে, মানে দুই পাশ মিলে যাবে। আচ্ছা, তারপর দেখেন আমাদের নাম্বার 4, ইনকারেক্ট অ্যাকাউন্টস আর ইউজড ইন জার্নালাইজিং অর পোস্টিং। ইনকারেক্ট অ্যাকাউন্টস মানে এখানে স্যালারিস না লিখে লিখছেন ওয়েজেস, অথবা এখানে ক্যাশ না লিখে লিখছেন মনে করেন যে ব্যাংক। এতে করে কি হবে? অ্যামাউন্ট চেঞ্জ হয়েছে, চিনতে কষ্ট হবে, অ্যামাউন্ট চেঞ্জ হচ্ছে না। অ্যামাউন্ট চেঞ্জ হচ্ছে না। তাই আমার তো ট্রায়াল ব্যালেন্স অ্যামাউন্ট মিলে গেলে আমরা সবকিছু মিলে ধরে নিচ্ছি। মিস্টার রহিমের জায়গায় মিস্টার করিম দিছেন, তাহলে কি হবে? এতে করে কি ট্রায়াল ব্যালেন্স মিলে যাচ্ছে? ডাটাটাই হারিয়ে যাচ্ছে, মানে ডাটা খুঁজে পাতে যাচ্ছে, ওটাই তো মানে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারি নাই। মানে তাহলে তো স্যার এক্সাক্ট ডাটাটা খুঁজে পাচ্ছি না যদি না না, অন্যজন এন্ট্রিটা দিয়ে। সেটাই। তারপর নাম্বার 5 দেখেন, অফসেটিং এররস আর মেড ইন রেকর্ডিং দ্য অ্যামাউন্ট অফ এ ট্রানজাকশন। অফসেটিং এরর মানে দেখা যাচ্ছে আপনি কোন একটা 1000 জায়গায় 10,000 লিখে, 1000 জায়গায় 100 লিখে ফেলছেন, এটা কি মিলবে? ডেবিটে 100 ক্রেডিটে 1000, এক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্স কি মিলবে? না, ভুল হবে। এক্ষেত্রে ভুল হবে। কিন্তু অন্য কোন আর একটা এন্ট্রি থেকে এরকম করে, মনে করেন যে এখানে 900 টাকার কর্মিল আছে, অন্য কোন একটা এন্ট্রি থেকে এরকম 900 টাকা মিলিয়ে দিচ্ছেন, এতে করে কি হবে? আবার আবার ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে। এটা খুব রেয়ার কেস যে এরকম অফসেট হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এরকম কিছু কিছু কারণ থাকতে পারে যার কারণে আমাদের ট্রায়াল ব্যালেন্স মিলে যায়, কিন্তু ট্রায়াল ব্যালেন্স মিলে গেলে আমরা বলতে পারি না যে এটা ওকে, এটা বলা যাবে না। আচ্ছা, এটা লিমিটেশন, এটা আমাদের বাকি ছিল, আর বাদ বাকিগুলো আগের মতোই থাকবে, সমস্যা নেই। নতুন টপিক ধরার আগে এটা একটু ধরার দরকার ছিল, তো লাস্ট ক্লাসে আমি ভুলে গেছিলাম। তাহলে স্যার এই যে এররটা থাকতেছে, ওই এররটা কি কারেকশন মানে কিভাবে করতেছে? কোনগুলো এগুলা? এই এরর জি কারেকশন স্যার। করার কোনো ওয়ে নাই। আপনি ধরতে দিতে পারবেন না, করবেন কোত্থেকে?
আচ্ছা, এই জন্য তাহলে আমাদের এই ক্ষেত্রে খুব সচেতন হতে হবে, তো ইনকারেক্ট অ্যাকাউন্ট যাতে না ইউজ করি, তারপরে পোস্টিংটা যেন ঠিক মতো দেই, জার্নাল যেন ঠিক মতো দেই, এগুলো দেখতে হবে। মানে এইটা খুব সাবধান হতে হবে। আর অন্যান্য ক্ষেত্রে যেগুলো দেখতেছিলাম যে কম বেশি লিখছি, সেই ক্ষেত্রে না হয় ধরা পড়ে যাবে। এটাই লিমিটেশনস, মানে এটা কিছু করার নাই। এরকম অনেক ভুল হয়। আর এটা তো আমরা বলতেছি ভুল হয়, বাস্তবে তো অনেক সময় আমরা ভুল ইচ্ছে করে হয়। মনে করেন বড় একটা অ্যামাউন্ট আমি লিখলাম না ইচ্ছে করি, লিখলে আমার লস, লিখবো না, এরকম কিন্তু অনেক কিছু হয়। এগুলা আপনাদের শিখার বিষয় না, এগুলো অ্যাকাউন্টিং স্টুডেন্টরা শিখে আর কি। তো দেখা গেছে আমাদের অনেক সময় কারচুপির যে সুযোগগুলো আছে সেগুলোকে জানে, মানে জানে এই সেন্সে কারচুপি করার জন্য না, যাতে কারচুপি রোধ করা যায়। কিন্তু বাস্তবে এরকম হয়, আবার কারচুপি রোধ করতে গেলে কারচুপি নিজের করে ফেলে। আচ্ছা, আমাদের পরের চ্যাপ্টার, দেখেন কি লেখা আছে, চ্যাপ্টারের নাম অ্যাডজাস্টিং দ্য অ্যাকাউন্টস। অ্যাডজাস্টিং দ্য অ্যাকাউন্টস। আচ্ছা, অ্যাডজাস্টিং, অ্যাডজাস্টিং বলতে কি বুঝেন বলেন তো? অ্যাডজাস্ট মানে কি? অ্যাডজাস্ট বলতে কি বোঝায়? সামঞ্জস্য করা। সামঞ্জস্য করা। সামঞ্জস্য বলতে মানে যেখানে কম আছে সেখানে বাড়ানো, যেখানে বেশি আছে সেখানে কমানো, মানে সঠিক পরিমাণটা বসানো। অ্যাডজাস্টিং দ্য অ্যাকাউন্টস। আমরা যে এই পর্যন্ত যতটুকু শিখছি, ট্রানজাকশন অ্যানালাইসিস, তারপর জার্নাল, তারপর লেজার, তারপর ট্রায়াল ব্যালেন্স, যাগুলো শিখছি ওগুলো ঠিক শিখছি। কিন্তু এর মধ্যে একটু চিন্তা করে দেখেন, আমরা যেগুলো আমরা দেখলাম, যে আমরা যে কতগুলো জার্নাল এন্ট্রি দিছিলাম, যে মনে করেন যে একটা ইকুইপমেন্ট পারচেজ করছেন, সাপ্লাইস পারচেজ করছেন, এগুলো এন্ট্রি দিছিলাম না? যে আমি যদি মনে করি ইকুইপমেন্ট পারচেজ করলাম ফর ক্যাশ, কি এন্ট্রি দিছিলেন? ইকুইপমেন্ট পারচেজড ফর ক্যাশ। জার্নাল এন্ট্রি কি ছিল বলেন তো? কোয়েশ্চেনটা বুঝিনি, আরেকবার। বললাম আমরা ইকুইপমেন্ট পারচেজ করছেন বা সাপ্লাইস পারচেজ করছেন ক্যাশে বা বাকিতে যেটাই হোক, সাপ্লাইস পারচেজ করলে কি জার্নাল এন্ট্রি হইতো? ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট, সাপ্লাই হচ্ছে ডেবিট, ডেবিট, আর আর হচ্ছে যদি আমি মানে যদি ক্যাশটা ক্যাশে হচ্ছে কিনেন তাহলে ক্যাশ ক্রেডিট, তাই তো? ক্রেডিট, আচ্ছা, বাকি আর তো না হলে হলে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। আচ্ছা, সেটা সমস্যা নাই, আমরা এই একটা নিয়েই বলি, যে আমি মনে করি সাপ্লাইস ক্যাশেই পারচেজ করছেন, সিম্পলটাই ধরি। আর যদি কিছু উল্লেখ না থাকে আপনি ক্যাশই ধরবেন, কারণ ক্যাশ ধরলে ঝামেলা কম, অন্য কিছু ধরলে ঝামেলা আস্তে আস্তে বাড়তে থাকে। দেখেন আমাদের সাপ্লাইস পারচেজ করছেন ফর ক্যাশ, আপনি কি বলবেন? সাপ্লাইস ডেবিট আর ক্যাশ ক্রেডিট। কত টাকা? ধরেন আপনার এখানে 500 টাকার সাপ্লাইস পারচেজ করছেন, 500 টাকা। আচ্ছা, এখন কথা হচ্ছে সাপ্লাইসটা মানে কি বলছিলাম? বিভিন্ন পণ্য টন্য হাবি যাবে। মানে খুচরা জিনিস, এই যে আমার হাতে একটা ডাস্টার দেখতেছেন, একটা মার্কার দেখতেছেন, পেপার ওয়েট, পাঞ্চিং মেশিন, স্টেপলার, এগুলো হচ্ছে সাপ্লাইস, মানে স্টেশনারি যেগুলো বলা হয়। আগে বলা হয়তো স্টেশনারি, এখন সুন্দর একটা নাম হয়েছে সাপ্লাইস, মানে স্টেশনারি সাপ্লাইস একই জিনিস। আচ্ছা, এখন দেখেন এই যে সাপ্লাইসটা যে লিখলেন, এটা কি? অ্যাসেট না এক্সপেন্স না রেভিনিউ না ইনকাম না অ্যাসেট। অ্যাসেট। আচ্ছা, সাপ্লাইস একটা অ্যাসেট, এই যে আপনি বলতেছেন এটা একটা অ্যাসেট। এখন এই সাপ্লাইসটা কেন কিনছেন আপনি? ব্যবহার করার জন্য না, না বিক্রি করার জন্য? ব্যবহার। ব্যবহার করতেছেন। যখন এটা ব্যবহার করবেন, মনে করেন 1 মাস পরে, 2 মাস পরে, 1 বছর পরে, যখন আপনি ব্যবহারটা করবেন, যদি ব্যবহার করেন, এটা কি করা উচিত? কি করা উচিত? আপনি 500 টাকায় পারচেজ করছেন, 1 মাস পরে এটা 200 টাকা ইউজ করে ফেলছেন, তাহলে এটা আমার কি করা উচিত বলেন তো? আমি কি তাহলে 1 মাস পরে ফ্লুইড দিয়ে মুছে দেবো, এখানে 300 টাকা রেখে দেবো, এরকম করব? এটা করতে না। পারি? অ্যাকাউন্টিং এ ফ্লুইড ইউজ করা যাবে না, তাহলে আমি কি করব? এটাকে যে 500 টাকা ডেবিট করছি, এটা আমার কি করতে হবে এখন? কি করলে কমে Credit. জানেন? ক্রেডিট করতে হবে।
এই যে ক্রেডিট করার কথা বললাম এইটা অ্যাডজাস্টিং এন্ট্রি, কারণ আপনি বুঝতেছেন যে 1 মাস পরে 200 টাকার সাপ্লাইস ইউজ হয়ে গেছে। এখন আমি যদি এটাকে 200 টাকা না কমাই, তাহলে এই বইতে এটা আমার লেজার এটা এইভাবে যাচ্ছে না। আমি আপনার যখন লেজার করছিলেন মনে করে দেখেন, জার্নাল থেকে লেজারে করছেন, আপনি যখন সাপ্লাইসের লেজার করবেন তাহলে কি আসবে এখানে? ডেবিট দিকে, এই যে ডেবিট দিকে ক্যাশ নামে বিপরীত হিসাব, ক্যাশ নামে আসবে কত টাকা? 500 টাকা। তারপরে এটা আবার কোথায় যাবে? ট্রায়াল ব্যালেন্সে যাবে না? ট্রায়াল জি ব্যালেন্সে কি স্যার। সাপ্লাইস হিসেবে যাবে? কত টাকা দেখাবেন? আপনি কিন্তু 500 টাকায় দেখাবেন। তা এখন যদি এটা মাইনাস না করেন, এটা আজীবন সাপ্লাইস ট্রায়াল ব্যালেন্সে 500 টাকায় থাকবে না? 500 টাকায় থাকবে। তো এটা আমার কি করতে জি। হবে? কিন্তু আমি যে ব্যবহার করলাম, যেগুলো ব্যবহার তাহলে করি নাই সাপ্লাই কমাইতে হবে। সাপ্লাইস কমাইতে হবে। আবার মনে করেন যে আপনি স্যালারি দিবেন, সেটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে না। সকল এন্ট্রি অ্যাকাউন্ট অ্যাডজাস্ট করতে হয় না। যেগুলো অ্যাডজাস্ট করা দরকার সেগুলো অ্যাডজাস্ট করবেন। আপনি কর্মচারীকে স্যালারি দিবেন, তো সেই স্যালারি 1 মাস পরে গিয়ে আবার স্যালারি আরেকটা হয়ে যাবে না, মানে টোটাল পরিমাণটা বাড়বে, কিন্তু আগের স্যালারি কিন্তু কমবেও না বাড়বেও না। আগে যে স্যালারি ছিল, মনে করেন যে এপ্রিল মাসে আপনি স্যালারি দিচ্ছেন 5,000 টাকা একজন এমপ্লয়িকে, তো সেটা মে মাসে গিয়ে সেটা 7,000 টাকা হয়ে যাবে না, 5,000 টাকাই থাকবে। তো মে মাসে গিয়ে আবার নতুন একটা স্যালারি একখানে হিট করবে, কিন্তু এপ্রিলটা চেঞ্জ হবে না। কিন্তু দেখেন এটা আপনি মনে করেন এপ্রিল মাসে সাপ্লাইস পারচেজ করছেন, কিন্তু মে মাসে এসে দেখবেন যে এপ্রিলের সাপ্লাইসটা কমে গেছে। নতুন করে সাপ্লাইস কিনেন বা না কিনেন, এপ্রিলের সাপ্লাইটা কমে গেছে, মানে আমার কাছে এখন সাপ্লাইসের মজুদটা কম। তাহলে যেগুলো আমাদের কমে পারে, তো যেটা বলতেছিলাম আমাদের সাপ্লাইসটা সাপ্লাইসটা আমাদের কি হচ্ছে এখানে, যে আমাদের এগুলো ব্যবহার করতেছি, যদি ব্যবহার করি তাহলে আমাদের কি হয়, যেটা আমাদের আস্তে আস্তে কমতে থাকে। তাহলে আমি যেটা ডেবিট করছিলাম, এটা কমানোর একটা ওয়ে হচ্ছে কি সাপ্লাইসকে ক্রেডিট করা। সাপ্লাইসকে ক্রেডিট করতে হবে। সাপ্লাইস ক্রেডিট কত টাকা? 200 টাকা ক্রেডিট করবো। ডেবিট করবো কাকে? আমি কি ক্যাশ ডেবিট করবো? ডেবিটটা করবো কাকে বলেন তো, আইডিয়া না করেন তো স্যার, কি হইতে পারে? এক্সপেন্স। একটা এক্সপেন্স লিখতে হবে, একটা ডেবিট করতে হবে একটা এক্সপেন্স, কারণ এই সাপ্লাইসটা যখনই ব্যবহার করেন তখন এটা এক্সপেন্স হয়ে গেছে, এটার অ্যাসেট নাই। অ্যাসেট কাকে বলে? যেখান থেকে ফিউচারে বেনিফিট পাবেন। আজকে আপনি সাপ্লাইস পারচেজ করছেন, সেটা আপনার একটা অ্যাসেট। যখন এটা ব্যবহার করতে শুরু করবেন তখন এটা আপনার এক্সপেন্সে কনভার্ট হয়ে যাবে। এটা মাথায় রাখবেন, সকল অ্যাসেটই একসময় এক্সপেন্সে কনভার্ট হয়ে যাবে। সকল অ্যাসেট একসময় এক্সপেন্সে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, আস্তে আস্তে কোনোটা অল্প সময় হয়ে যায়, কোনোটা দীর্ঘ সময় হয়, মানে 100 বছর লাগতে পারে, আনলিমিটেড লাইফ থাকতে পারে, এরকম হইতে পারে, মানে অনেক সময় লাগে আমাদের, এক সময় অনেক সময় কিছু ভ্যালু কমে যায়। তবে সকল অ্যাসেট এক সময় এক্সপেন্সে কনভার্ট হওয়ার মানে যায়, যেগুলো ব্যবহার করি আমরা। আচ্ছা, তাহলে সাপ্লাইস এখানে ক্রেডিট, তাহলে ডেবিট কি হবে? একটা নাম দিতে হবে সুন্দর, এটার সাথে রিলেটেড, সেটাকে বলা হয় সাপ্লাইস এক্সপেন্স। সাপ্লাইস এক্সপেন্স ডেবিট 200 টাকা। খেয়াল করেন, সাপ্লাইস এন্ড সাপ্লাইস এক্সপেন্স আর নট সেম। সাপ্লাইস এক্সপেন্স একটা এক্সপেন্স অ্যাকাউন্ট, আর সাপ্লাইস একটা অ্যাসেট অ্যাকাউন্ট। সাপ্লাইস আর সাপ্লাইস এক্সপেন্স কিন্তু এক না, এটা কিন্তু ভিন্ন। সাপ্লাইস আর সাপ্লাইস এক্সপেন্স এক না, এটা একটা ভিন্ন নাম। আপনাকে বুঝতে পারতেছেন কিছুটা? হ্যালো, জি স্যার। হ্যাঁ আস্তে আস্তে কিছুটা বোঝার চেষ্টা করলে হবে, আমি আরো যাবো ডিটেলসে এই জিনিসগুলো আছে। সকল অ্যাডজাস্টিং এন্ট্রি মাত্র 4 প্রকার, আপনার 4টা টাইপ শিখলে হয়ে গেল, এবং 4টা আপনি খুব ইজিলি শিখতে পারবেন, মানে একটা অগ্রিম একটা বকেয়া এরকম। আচ্ছা, এটা একটা দেখলাম। আবার চিন্তা করে দেখেন, ওই যে কর্মচারী, যে আপনাদের যে মনে করেন যে কাজ করে নাই, তাকে আপনি কি করছেন? টাকা দিয়ে দিছেন, বা অথবা কাজ করছে টাকা দেন নাই। একজন কর্মচারী যখন কাজ করে তখন আমরা যখন টাকা দেই, মনে করেন কর্মচারী স্যালারি দিলাম, এটা কি মাস? জুন মাস। আপনি মনে করেন জুন মাসে কর্মচারীকে স্যালারি দিছেন, কি জন্য এন্ট্রি হয়? একটু চিন্তা করে দেখেন, কর্মচারীকে স্যালারি দিছেন জুন মাসে, কারেন্ট মান্থে, কি এন্ট্রি হবে? স্যালারি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। আচ্ছা, এটা হচ্ছে জুন মাসে। এখন মনে করেন আপনি আজকে জুনের কয় তারিখ? 6 তারিখ। আপনি মনে করেন আপনি জুনের 6 তারিখে বসেই জুলাই মাসের স্যালারি দিছেন, জুলাই মাসের, সেই ক্ষেত্রে কি হবে? কি এন্ট্রি দিবেন আপনি? প্রিপেইড স্যালারি নামে একটা নতুন প্রিপেড নিয়ম। স্যালারি, মানে প্রিপেড স্যালারি আসবে এখানে, কিন্তু স্যালারি এক্সপেন্স বলতে পারবেন না, বলতে হবে কি প্রিপেড স্যালারিজ।
প্রিপেড স্যালারিজ। আর ডেবিট ক্রেডিট কি হবে? ক্যাশ টাকা তো দিচ্ছেন নাকি? প্রিপেড স্যালারি। হ্যাঁ, স্যালারি ক্রেডিট। আমি বললাম জুন মাসে বসে জুলাই মাসের স্যালারি দিছেন, এখানে ক্যাশ কেন ক্রেডিট হয়েছে ক্যাশ উপরেটায়? ক্যাশ ক্রেডিট না স্যার, এটা ক্যাশ ক্রেডিট। উপরেটা যে কারণে ক্যাশ ক্রেডিট, এখানে তো সেই একই কারণে ক্যাশ ক্রেডিট হবে। এখানে ক্যাশ ক্রেডিট কেন হয়েছে? ক্যাশ কমে গেছে না? ক্যাশ বুঝতেছেন? কমে গেছে তাই ক্যাশ ক্রেডিট। তো এইখানে তো আমার ক্যাশ কমে গেছে। জি স্যার, এখানে ক্যাশ ক্রেডিট হবে। আচ্ছা, এখন যদি আপনি মনে করেন ইসের জুন মাসে, এটা কি বললাম, জুন মাসে বসে জুন মাসের স্যালারি দিছেন, আর জুন মাসে বসে আপনি জুলাই মাসের স্যালারি দিছেন। আবার দেখা গেছে আপনার জুন মাসে কাজ করছে কিন্তু স্যালারি দেন নাই, জুন মাসে কাজ করছে স্যালারি দেন নাই, টাকা দেন নাই, ওটা কি এন্ট্রি হবে না? এন্ট্রি হবে, কি এন্ট্রি হবে? অ্যাকাউন্টস পেয়েবল যাবে। অ্যাকাউন্টস পেয়েবল হবে। আর কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল মানে টাকাটা দেই নাই। ডেবিট কি হবে? আর হচ্ছে পোস্টপেড। পোস্টপেড বলতে? পোস্টপেড, আচ্ছা পোস্টপেড না, এক্সপেন্স। হ্যাঁ, এক্সপেন্স কে বলছেন? কারেন্ট মান্থের যেটা সেটা আমরা অলওয়েজ এক্সপেন্স। খেয়াল করেন আমাদের এখানে স্যালারিজ এক্সপেন্সটি স্যালারিজ এক্সপেন্স ডেবিট, আর ক্যাশ ক্রেডিট হবে না কারণ আমি ক্যাশে দেই নাই, সেটা কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল। আর যিনি পোস্টপেড বলতেছেন উনি সম্ভবত বলতেছেন কোনটা, এটা আমি কোনটা বলতেছি, এটা কিন্তু জুন মাসের স্যালারি কিন্তু টাকা দেন নাই। আরেকটা অপশন মনে করেন জুন মাস আসছে, আপনি স্যালারি দিচ্ছেন মে মাসের, আপনি জুন মাসে টাকা দিচ্ছেন জুনের 6 তারিখে কিন্তু টাকাটা হচ্ছে মে মাসের, গত মাসের টাকা দিচ্ছেন। এই ক্ষেত্রে কি হবে? টাকা কিন্তু দিছেন, ক্যাশ কিন্তু কমে গেছে। এই ক্ষেত্রে পোস্টপেড হতে পারে। এই ক্ষেত্রে পোস্টপেড হতে পারে, তাই তো? এটাকে পোস্টপেড বলতে পারেন কিন্তু এরা সুন্দর করে নাম দেয় এটা অ্যাক্রুড। অ্যাক্রুড একটা টার্ম শিখেন। অ্যাক্রুড মানে বকেয়া অ্যাকাউন্টিং এ, অ্যাক্রুড স্যালারি, অ্যাক্রুড স্যালারিজ, অথবা না পারলে স্যালারিজ পেয়েবল, স্যালারিজ পেয়েবল। আচ্ছা, অ্যাক্রুড স্যালারিজ ডেবিট আর ক্রেডিট কি হবে? কি কমছে? ক্যাশ কমে নাই, ক্যাশ কমছে। ক্যাশ কমছে। সো এখানে আমাদের ক্যাশ ক্রেডিট। দেখেন এটা হচ্ছে চলতি মাসের স্যালারি ক্যাশে পে করলাম, স্যালারিজ এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। এটা আগামী মাসের স্যালারি আজকে ক্যাশে পে করলাম, কি হবে? প্রিপেড স্যালারিজ ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। এটা আমি গত মাসের স্যালারি আজকে পে করলাম, অ্যাক্রুড স্যালারিজ ডেবিট এবং ক্যাশ ক্রেডিট, তিনও ক্ষেত্রে ক্যাশ ক্রেডিট। আর নাম কিন্তু ভিন্ন ভিন্ন। চলতি মাসে রানিং মান্থ হলে এক্সপেন্স হয়, আগামী মাসের হলে প্রিপেড হয়, যেটা একটা অ্যাসেট। প্রিপেড এক্সপেন্স স্যালারিজ একটা অ্যাসেট, এটা বুঝতেছেন তো? প্রিপেড স্যালারিজ একটা অ্যাসেট। কেন অ্যাসেট বলেন তো? অ্যাকাউন্ট সুবিধা পাবো সামনে। আমি ফিউচার বেনিফিট পাবো তার কাছ থেকে, হয় সে আমাকে টাকা দিবে অথবা সে আমাকে সার্ভিস দিবে, আমি ফিউচারে তার কাছ থেকে বেনিফিট পাবো। এই জন্য এটা আমাদের একটা কি অ্যাসেট। আর অ্যাক্রুড স্যালারিজটা কি? অ্যাক্রুড স্যালারি মানে আমি সার্ভিস অলরেডি পেয়েছি, এখন টাকা পরিশোধ করছি। ওটা তো গত মাসে পরিশোধ করি নাই, খেয়াল করেন গত মাসে কিন্তু পরিশোধ করি নাই, তাহলে কি হবে? গত মাসে কি এন্ট্রি দিছিলেন না কোনো এন্ট্রি দেন নাই? এটা তো গত মাসেরটা, গত মাসেরটা আমি আজকে দিচ্ছি। যদি গত মাসে কোন এন্ট্রি দেই নাই, দিয়েছি অন্য সেই এন্ট্রিটাই এই এন্ট্রিটা, মানে এই এন্ট্রিটা কোনটা? যে আমি গত মাসে যেটা পে করি নাই আর কি, যেটা এই মাসে দেখেন স্যালারি আমি পে করি নাই, ক্যাশ টাকা দেই নাই কিন্তু আমার স্যালারি হইছে। যেটা আপনি টাকা দিবেন জুলাই মাসে গিয়ে, জুলাই মাসে গিয়ে টাকাটা দিবেন, তখন কি লিখবেন? আমি যদি এখানে কোনো এন্ট্রি না দেই তাহলে স্যার অ্যাকাউন্ট পেয়েবল কমবে। অ্যাকাউন্টস পেয়েবল অথবা অ্যাক্রুড স্যালারি যেটাই বলেন না কেন সেটা পরেরটা। মানে আমি তাহলে জুন মাসে কি এন্ট্রি দেব? আজকে আমি কি এন্ট্রি দেব? জুন মাসে টাকা দেই নাই, স্যালারি দেই নাই, স্যালারি এক্সপেন্স ডেবিট হবে। আর অ্যাকাউন্টস পেয়েবল অথবা অ্যাক্রুড স্যালারিজ, স্যালারিজ এক্সপেন্স ডেবিট আর অ্যাক্রুড স্যালারিজ ক্রেডিট। দেখেন নামগুলো কেমন কেমন, মানে এই মাসে এক্সপেন্স হয়ে গেছে কিন্তু টাকা দেই নাই, এজন্য অ্যাক্রুড স্যালারিজ ক্রেডিট। আবার এই টাকাটা যখন আমি জুলাই মাসে গিয়ে দিব তখন আমি কি লিখবো? এই যে এন্ট্রিটা দেব, অ্যাক্রুড স্যালারিজ অ্যাক্রুড স্যালারিজ ডেবিট ডেবিট বা হয়ে যাবে আর ক্যাশটা অ্যাক্রুড ক্রেডিট স্যালারিজ হবে। বলতে পারেন, অথবা স্যালারিজ পেয়েবল অথবা অ্যাকাউন্টস পেয়েবল, সেটা বলে কোনো প্রবলেম নাই।
আর ক্রেডিট হবে কি ক্যাশ। তখন কিন্তু স্যালারিস এক্সপেন্স লিখবেন Okay. না। দেখেন আপনার জুলাই মাসে গিয়ে কিন্তু আপনি স্যালারিস এক্সপেন্স লিখবেন না। কেন লিখবেন না? লজিকটা কি? আপনি যদি জুলাই মাসে গিয়ে স্যালারিস এক্সপেন্স লিখেন, জুলাই মাসের যে স্যালারি সেটা কিন্তু আপনার আরেকটা এক্সপেন্স লিখবেন, তাহলে ওই মাসে ডাবল এক্সপেন্স হয়ে যাবে না? আর জুন মাসে কোনো এক্সপেন্স চলতি হলো না। মাসের গুলো এক্সপেন্স হবে। চলতি মাসেটা এক্সপেন্স করতেই হবে, আপনি টাকা দেন বা না দেন। যেমন দেখেন আপনি জুন মাসে বসে জুলাই মাসে টাকা দিচ্ছেন, আপনি কিন্তু স্যালারিস এক্সপেন্স লিখেন নাই, আপনি লিখছেন প্রিপেড স্যালারিস। আপনি যখন জুন মাসে বসে মে মাসের স্যালারি দিচ্ছেন, তখনই আপনি স্যালারিস এক্সপেন্স লিখেন নাই, লিখছেন অ্যাক্রুড স্যালারিস। কারণ এটা মে মাসের স্যালারি, মে মাসেরটা মে মাসে গিয়ে এক্সপেন্স হয়ে গেছে, সেটা একটা এন্ট্রি দিয়েছিলেন এরকম যে স্যালারিস এক্সপেন্স ডেবিট এবং অ্যাক্রুড স্যালারিস ক্রেডিট, এরকম আপনি লিখছিলেন মে মাসে গিয়েও। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি কোনটা? এই যে স্যালারিটা যেই মাসেটা সেই মাসে পে করলাম, দ্যাট ইজ নট ইউর অ্যাডজাস্টিং এন্ট্রি। এটা ঠিক আছে, সম্পূর্ণ কোনো ভুল নাই। ভুল হয়েছে কোনটায়? এই যে দেখেন আপনি যে স্যালারি একটা দিলেন প্রিপেড স্যালারিজ, এক মাসেটা আরেক মাসে গিয়ে দিলেন। যেমন জুন মাসে বসে জুলাই মাসের স্যালারি দিলেন, জুলাই মাসে কি আপনি কি করবেন? এটা জুলাই মাসে যদি আপনি যদি বলেন আমি তো জুলাই মাসেটা, এক্সপেন্সে ঢুকাবো। আপনি যদি মনে করেন যে জুলাই মাসেরটা আমি তো জুন মাসে দিয়ে দিছি, তাহলে তো জুলাই মাসে কোনো এন্ট্রি দিতে হবে না। যদি জুলাই মাসে কোনো এন্ট্রি না দেন, তাহলে কি ভুল হইতে পারে বলেন তো? জুলাই মাসে যদি কোনো এন্ট্রি না দেন, তাহলে জুলাই মাসে কোনো এক্সপেন্সই হবে না, তাই না? আপনার মাথায় আসতে পারে তো, জি স্যার। আমি তো জুন মাসের স্যালারি জুলাই মাসের স্যালারি তো জুন মাসে দিয়ে দিছি, এটা মাথায় আসতে পারে না? আসাটা স্বাভাবিক না? আমি তো জুলাই মাসের জি স্যার। স্যালারিটা জুন মাসে দিয়ে দিলাম, আমি তো জুলাই মাসের স্যালারিটা জুন মাসে দিয়ে দিলাম, তাহলে জুলাই মাসে কিছু করার দরকার নাই, এটা মাথায় আসতে পারে। কিন্তু আপনি মাথায় রাখবেন, আপনি কিন্তু জুন মাসে কিন্তু স্যালারি এক্সপেন্স লিখেন নাই, আর লেখা যাবেও না, কারণ এটা এই মাসের এক্সপেন্স না। আপনি লিখছেন প্রিপেড স্যালারিজ ডেবিট। তাহলে আপনি যদি জুলাই মাসে যদি কোনো স্যালারিজ এক্সপেন্স ডেবিট না করেন, সেক্ষেত্রে জুলাই মাসে কোনো এক্সপেন্সই হবে না। অথচ আপনি জুলাই মাসে সার্ভিস পাইছেন, সেই সার্ভিস পাইছেন জুলাই মাসে। আপনি যদি জুলাই মাসে স্যালারি এক্সপেন্স না দেখান, তাহলে কিন্তু জুলাই মাসের নেট ইনকামটা কম বেশি দেখাবে, হিসাবগুলো ঠিক মতো দেখাবে না। তাহলে আমার কি করতে হবে বলেন তো? জুলাই মাসে কি আমার কি করতে হবে? এই প্রিপেড স্যালারি এই জিনিসটাকে মাইনাস করতে হবে। এটা যদি আমি না মাইনাস করি, তাহলে এই জিনিসটা আজীবন এখান থেকে যাবে লেজারে, লেজার থেকে যাবে ট্রায়াল ব্যালেন্সে, এইটা কখনো মাইনাস হবে না, তাই না? তাহলে এটা আমার কি করতে হবে? জুলাই মাসে কি করতে হবে? এটা হয়ে যাবে ক্রেডিট, আর স্যালারি এক্সপেন্স হয়ে যাবে ডেবিট। আর কোনো ক্যাশ হবে? এক্সপেন্স হচ্ছে জুলাই মাসে ডেবিট। কোনো ক্যাশ টাকা দিব? না, কোন ক্যাশ নাই, ক্যাশ ক্যাশ তো টাকা তো দিয়ে আমি জুন দিয়েছি। মাসে দিয়ে দিছি, রাইট? তাহলে আমার কি হবে? স্যালারি এক্সপেন্স ডেবিট আর প্রিপেড স্যালারিজ ক্রেডিট, এই তো হয়ে গেল। এমন যত টাকা হয় তত টাকা। এরকম আপনি যদি জুন মাসে বসে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 6 মাসের স্যালারি দিয়ে রাখেন, তাহলে আগামী 6 মাস শুধু এই এন্ট্রি গুলো দিবেন, স্যালারি এক্সপেন্স ডেবিট, প্রিপেড স্যালারিজ ক্রেডিট, এইভাবে দিবেন, কোনো ক্যাশ এন্ট্রি নাই। এই যে আর এর মধ্যে হয় একটা জিনিস মাথায় রাখবেন, মানে অ্যাডজাস্টিং এন্ট্রিতে কোনোভাবে ক্যাশ আসে না, অ্যাডজাস্টিং এন্ট্রির মধ্যে কোনোভাবে ক্যাশ আসতে পারবে না, মানে হবে না। এটা হচ্ছে ফর্মুলা না, নিয়ম না, আপনি এমনি বুঝতে পারবেন যে কোনোভাবে ক্যাশ আসে না। ক্যাশের টাকা হয় আগে হয়েছে না পরে হয়েছে, এই জন্য তো অ্যাডজাস্টিং এন্ট্রি। যেগুলো আগে বা পরে হয়েছে সেই জন্যই তো অ্যাডজাস্টিং এন্ট্রি, এই জন্যই অ্যাডজাস্টিং এন্ট্রির মধ্যে কোনো ক্যাশ আসে না। তাহলে আমরা এখানে একটা জিনিস শিখলাম, প্রিপেড স্যালারিজ, ক্যাশ, এটা একটা দেখলাম, সাপ্লাইজ দেখলাম। আবার মনে করেন যে এই যে যেটা বলতেছিলাম যে জুন মাসে আপনি মনে করেন কি করলেন, টাকা দেন নাই কিন্তু তারপর একটা এন্ট্রি দিচ্ছেন, টাকা কিন্তু দেন নাই, জুন মাসে স্যালারি দেন নাই, কিন্তু আপনি বলতেছেন ওইসের একটা এন্ট্রি দিতে হবে। কেন দিতে হবে? কারণ যদি আমি কোনো স্যালারি এক্সপেন্স ডেবিট না করি, তাহলে জুন মাসে আমার কি হবে? কোনো টাকা পয়সা মানে কোনো এক্সপেন্স হবে না। তাহলে আমার কি করতে হবে? স্যালারি এক্সপেন্স ডেবিট এবং অ্যাক্রুড স্যালারিজ ক্রেডিট কিছু একটা দিতে হবে, ক্যাশ না দিলে আমার কিছু বাকি রাখতে হবে, বা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, কিন্তু এন্ট্রি দিতে হবে। এটা একটা অ্যাডজাস্টিং এন্ট্রি। তো যাই হোক, আমরা একটু মোটামুটি দেখলাম, এখন আমরা বিস্তারিত যাই, আস্তে আস্তে বইতে যাই, আপনাদের দেখাচ্ছি। স্যার অ্যাকাউন্টস পেয়েবল অথবা মানে অ্যাক্রুড যেটা বললেন ওটা কি একই রকম, মানে যে কোনো একটা একই দিলে রকম, হবে? আসলে সুন্দর নাম হচ্ছে অ্যাক্রুড স্যালারি, সবচেয়ে সুন্দর নাম হচ্ছে স্যালারিজ পেয়েবল, এর হচ্ছে সবচেয়ে সুন্দর নাম, বইতে দেওয়া আছে। তারপরে ভালো যদি না মনে রাখে তাহলে অ্যাক্রুড স্যালারিজ, আর যদি কোনো কিছু না পারেন অ্যাকাউন্টস পেয়েবল দিয়ে দিবেন। অ্যাকাউন্টস পেয়েবল সব জায়গায় ইউজ করা যায়, ওটা কি দুর্বল হয় কিন্তু ভুল হয় না, মানে কোন একটা লাইব্রেরি অ্যাকাউন্ট আপনাকে দিতে হবে। আবার এখানে দেখেন ফিসক্যাল এন্ড ক্যালেন্ডার ইয়ার্স, ফিসক্যাল ইয়ার বুঝেন, ক্যালেন্ডার ইয়ার বুঝেন?
না স্যার, ফিসকাল ইয়ার হচ্ছে স্যার অর্থ বছর, আর ক্যালেন্ডার ইয়ার মানে হচ্ছে সম্ভবত হ্যাঁ, এই যে calendar- বর্ষপঞ্জি আর কি, হ্যাঁ, মানে সেটাই আমাদের স্যার। জানুয়ারি থেকে, মানে একটা কোম্পানি নরমালি বছরে একবার হিসাব করে, মানে প্রত্যেকটা কোম্পানি অ্যানুয়াল রিপোর্ট, আপনারা হয়তো নাম শুনছেন, হয়তো আগে পরে বলছিলাম, অ্যানুয়াল রিপোর্ট মানে হচ্ছে প্রত্যেকটা কোম্পানি সারা বছরে কি করলো তার এক বছরের রিপোর্ট দেখাইতে হবে, এটা পেপারে পত্রিকায় প্রকাশ করতে হবে, আর এটা গভর্নমেন্টকে দেখাইতে হবে, আপনাকে পাবলিককে সবাইকে দেখাইতে বাধ্য, প্রত্যেকটা পাবলিক লিমিটেড কোম্পানি এটা বাধ্য, মানে সারা বছরে কি করলো, তার ইনকাম কত টাকা হয়েছে, এক্সপেন্স কত টাকা হয়েছে, সে প্রফিট কি বেশি করে ফেলছে না কম করে ফেলছে না, লসের মধ্যে আছে, তার অ্যাসেট কত টাকা, সবগুলো ডিসক্লোজ করতেই হবে, কোনোভাবে কারচুপি রাখা যাবে না। এবং এগুলো যে সে যে লিখছে এগুলো যে বিশ্বাসযোগ্য তার জন্য আবার এটা অডিট করতে হয়, অডিট করাটা কম্পালসারি। তো যাই হোক, এখন এই এক বছর কথা যে প্রত্যেক বছর, এই বছরটা ক্যালেন্ডার ইয়ার হইতে পারে, ফিসক্যাল ইয়ার হইতে পারে। আচ্ছা, ক্যালেন্ডার ইয়ার কাকে বলে? যেটা জানুয়ারি মাসে শুরু হয়ে ডিসেম্বরে শেষ হবে, যেটা জানুয়ারি মাসে শুরু হবে ডিসেম্বরে শেষ হবে, সেটা হচ্ছে আমাদের কি ক্যালেন্ডার ইয়ার। আর ফিসক্যাল ইয়ার যে কোনো এক বছর, মানে দেখা গেছে কি জানুয়ারি 1 তারিখে না, হয়তো ফেব্রুয়ারি 1 থেকে শুরু হয়েছে, তাহলে জানুয়ারি 31 তারিখ পর্যন্ত, সেটা হচ্ছে আমাদের ফিসক্যাল ইয়ার। আচ্ছা, তারপরে যে অ্যাক্রুয়াল ভার্সাস ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং, যেটা আমরা আগে পড়ছিলাম একবার যে ফার্স্ট লেকচারের দিক দিয়ে, যে অ্যাক্রুয়াল বেসিস মানে কি আমাদের টাকা দেওয়া হোক বা না হোক আমার রেকর্ড করতেই হবে, আর ক্যাশ বেসিস মানে টাকা দিলেই শুধু রেকর্ড হবে, আদারওয়াইজ হবে না। যেমন এখানে আমাদের স্যালারিজ এক্সপেন্স ডেবিট, অ্যাক্রুড স্যালারিজ ক্রেডিট, এখানে কোনো ক্যাশ নাই। তারপর আমাদের যে জুলাই মাসে একটা এন্ট্রি দিলাম স্যালারিজ এক্সপেন্স ডেবিট, প্রিপেড স্যালারিজ ক্রেডিট, এখানে কোনো ক্যাশ নাই, কিন্তু এটা অ্যাক্রুয়াল বেসিস অনুযায়ী আমাকে এন্ট্রি দিতে হবে। উই ফলো দ্য অ্যাক্রুয়াল বেসিস, নট ক্যাশ বেসিস। এই যে রিকগনাইজিং রেভিনিউস এন্ড এক্সপেন্সেস, মানে আয়কে আপনার যেটা রেভিনিউ সেটা ওই বছরে স্বীকার করতে হবে। মানে আপনার মনে করেন আপনি এটা 2021 সাল, 2021 সালের জুন মাসের আজকে 6 তারিখ, আপনি জুন মাসে 10 লাখ টাকা বিক্রি করছেন কিন্তু ক্যাশ পাইছেন 5 লাখ টাকা, তাহলে আপনার জুন মাসে বিক্রি কত, 5 লাখ না 10 লাখ? ইনকাম কত? 10 লাখ। ইনকাম 10 লাখ টাকা দেখাইতে হবে, এটা হচ্ছে রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল। মানে আপনাকে বলা হচ্ছে যেই বছরে, মানে যেই হিসাব বছরে বা যেই অর্থ বছরে বা যতটুকু সময় আপনার টাইম পিরিয়ড, ওই টাইম পিরিয়ডে আপনি যতটুকু ইনকাম করবেন, ক্যাশ টাকা পান বা না পান দেখার বিষয় না, সেটা আপনার ইনকাম। আবার একটু মনে করেন আপনি জুন মাসে সেল করছেন 10 লাখ কিন্তু টাকা পাইছেন 15 লাখ, আপনার ইনকাম কত? তার ইনকাম 10 লাখে দেখাতে হবে। 10 লাখই হবে, কারণ 5 লাখ টাকা আপনি অ্যাডভান্স পাইছেন, সেটা আপনার একটা লায়াবিলিটি। এই টাকাটা আপনি অ্যাডভান্স পাইছেন, সেটা আপনি হয়তো জুলাই মাসে তাকে সার্ভিস দিয়ে দিবেন বা প্রোডাক্ট দিয়ে দিবেন, মানে আপনি অগ্রিম পাইছেন টাকাটা, অগ্রিম পাইলেও ইনকাম না, আবার টাকা না পাইলেও ইনকাম হইতে পারে, টাকা পাইলেও না সময় ইনকাম হয় না, আবার টাকা না পাইলেও ইনকাম হয়ে যেতে পারে। আর টাকা পাইলে তো সবসময় ইনকাম হবে, যেই মাসেরটা যদি সেই সময় পান তাহলে সেটা ইনকাম, যেই মাসে সেল করছেন কিন্তু টাকা পান নাই, দ্যাট ইজ অলসো ইনকাম। আবার মনে করেন যে কোনো মাসে টাকা পান নাই, পরের মাসে টাকা আগে পেয়ে গেছেন, সেটা আপনার ইনকাম না। অর্থাৎ ক্যাশের সাথে ইনকামের কোনো সম্পর্ক নাই, ক্যাশ যত টাকা হবে তত টাকা ইনকাম হবে, এই জিনিসটা এরকম না। একইভাবে এক্সপেন্স রিকগনিশন প্রিন্সিপাল, যতটুকু এক্সপেন্স হবে ততটুকুই, টাকা পয়সা দেন বা না দেন। the need for adjusting entries, adjusting entry কেন দিবেন? adjusting entries একটা ensure that the revenue recognition and expense recognition principles are followed, মানে আপনার ইনকাম এবং এক্সপেন্সটা, যেমন যে বললাম স্যালারিস এক্সপেন্স, একইভাবে ইনকামও সার্ভিস রেভিনিউ, তো একইভাবে মানে ইনকাম এবং এক্সপেন্সটাকে আপনার যেই বছরে হইছে সেই বছর স্বীকার করার জন্যই অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হয়, এটি কারণ। আচ্ছা, এবার আসে আমাদের যে টাইপস অফ অ্যাডজাস্টিং এন্ট্রি, দেখেন 4টা অ্যাডজাস্টিং এন্ট্রি টাইপস। আচ্ছা, অ্যাডজাস্টিং এন্ট্রি প্রথমে বলা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডেফারেলস আর একটা হচ্ছে আমাদের অ্যাক্রুয়ালস। ডেফারেল মানে প্রিপেইড, ডেফারেলস মানে হচ্ছে প্রিপেইড, যেটা আপনি আগে দিছেন বা আগে পাইছেন, যেই টাকাটা আপনি আগে দিছেন অথবা যে টাকাটা আগে পাইছেন, মানে এখন হচ্ছে জুন মাস, আপনি যদি মনে করেন জুলাই মাসের টাকা আগে পেয়ে গেছেন অথবা জুলাই মাসের টাকা আগে দিয়ে দিছেন, সেগুলো হচ্ছে ডেফারেলস। আর অ্যাক্রুয়ালস কোনটা? মানে আগের গত মাসের গুলা, গত মাস বা গত বছরের গুলা। মনে করেন এখন হচ্ছে আপনার জুন মাস, আপনি যদি মনে করেন মে মাসের টাকা এখন দেন অথবা মে মাসের টাকা এখন পান, সেটা হচ্ছে অ্যাক্রুয়ালস। মে মাস, এপ্রিল মাস, মার্চ মাস, যেটা হোক না কেন, মানে পোস্ট ইভেন্ট। আপনার এখন চলতেছে জুন মাস, অথবা মনে করেন মাসের কথা বাদ দিলেন, বছরের কথা ধরেন, এটা হচ্ছে 2021 সাল, 2021 সালে বসে যদি 2020 সালের কোনো টাকা পয়সা পান, সেটা হচ্ছে আপনার অ্যাক্রুয়ালস।
অথবা টাকা পাইতেই হবে না, দিলেও সেটা অ্যাক্রুয়ালস, পাইলেও অ্যাক্রুয়ালস, দিলেও অ্যাক্রুয়ালস, মানে প্রিভিয়াস ইয়ারের সাথে কোনো সম্পর্ক থাকলে সেটা অ্যাক্রুয়ালস, আর ফিউচার কোনো ইসের সাথে সম্পর্ক থাকলে সেটা হচ্ছে ডেফারেন্স। আচ্ছা, ডেফারেন্স দুই ধরনের হয়, একটা প্রিপেড এক্সপেন্স আর একটা আনআর্ন রেভিনিউ। একটা প্রিপেড এক্সপেন্স আর একটা হচ্ছে আমাদের প্রিপেড রেভিনিউ, মানে প্রিপেড তো হয় না, প্রি রিসিভড। আচ্ছা, প্রিপেড এক্সপেন্স কাকে বলে? যেই এক্সপেন্সটা আগাম পে করলেন, এখন জুন মাস আপনি জুলাই মাসেটা দিলেন, অথবা এটা 2021 সাল 2022 সালেরটা আজকে পে করে ফেলছেন, সেটা হচ্ছে প্রিপেড এক্সপেন্স। আপনি এখন 2021 সাল, আপনি যদি বসে 2022 সালেরটা পে করে ফেলেন, সেটা হচ্ছে আপনার প্রিপেড এক্সপেন্স। একইভাবে আনআর্ন রেভিনিউ অথবা প্রি রিসিভড ইনকাম, প্রি রিসিভড, এটা হচ্ছে প্রিপেইড এক্সপেন্স, আর আমাদের রেভিনিউ কোনটা? প্রি রিসিভড রেভিনিউ, অথবা এটা সংক্ষেপ সুন্দর করে বলা হয় আনআর্ন রেভিনিউ, যেটা আপনার ইনকাম অর্জিত হয় নাই। আনআর্ন রেভিনিউ কোনটা? যে টাকাটা আপনি আগেই পেয়ে গেছেন, মানে জুন মাসে বসে জুলাই মাসে টাকা পেয়ে গেছেন, অথবা 2021 সালে বসে 2022 সালের টাকা পেয়ে গেছেন। আর প্রিপেড এক্সপেন্স কোনটা? দিয়ে দিছেন, কর্মচারী বেতন যদি দিয়ে দেন সেটা প্রিপেড এক্সপেন্স। আর যদি মনে করেন যে আপনি প্রোডাক্ট সেল করেন নাই কিন্তু টাকা পেয়ে গেছেন, সেটা হচ্ছে আপনার মানে ইনকামের দিক দিয়ে যেটা আপনি পেয়ে গেছেন আজকে টাকা, সেটা হচ্ছে আপনার আনআর্ন রেভিনিউ। আপনারা কি বুঝতে পারতেছেন? না বুঝলে কিন্তু বললেন, বুঝলেও রেসপন্ড করেন মাঝে মাঝে। জি স্যার। অ্যাক্রুয়ালস কোনটা? অ্যাক্রুড রেভিনিউস, আর একটা হচ্ছে অ্যাক্রুড এক্সপেন্স। অ্যাক্রুড রেভিনিউ কোনটা? যে রেভিনিউটা আমি কি করে ফেলছিলাম, মানে টাকা পয়সা এখনো পাই নাই, গত বিশেরটা আমি ফিউচারে পাবো টাকা পয়সা, এটা হচ্ছে আমাদের অ্যাক্রুড রেভিনিউস, মানে পাস্ট হয়ে গেছে। আর অ্যাক্রুড এক্সপেন্স, যেটা পাস্ট হয়ে গেছে, মানে এক্সপেন্স হয়ে গেছে কিন্তু তখন টাকা পয়সা আমি দেই নাই, মানে আমার টাকা না দিয়ে এক্সপেন্স হয়ে গেছে। আর এগুলো ছাড়া যেগুলো আছে বাদ বাকি কোনোটাই কিন্তু সমস্যা নাই। যেমন এক্সপেন্স হয়েছে টাকা দিচ্ছেন, সেটা কিন্তু কোনো অ্যাডজাস্টিং এন্ট্রি না। আপনার ইনকাম হয়েছে টাকা পাইছেন, সেটা কোনো অ্যাডজাস্টিং এন্ট্রি না। কিন্তু ইনকাম হয়েছে টাকা পান নাই, এক্সপেন্স হয়েছে টাকা দেন নাই, অথবা টাকা পাইছেন ইনকাম হয় নাই, টাকা দিচ্ছেন এক্সপেন্স হয় নাই, সেগুলো হচ্ছে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি। এই যে দুটো এখানে বলা আছে, চারটা টোটাল। আচ্ছা, এগুলো ডিটেলস আমরা দেখতেছি, দাঁড়ান। এই যে প্রিপেড এক্সপেন্স নিয়ে বলা আছে, দেখেন এখানে প্রিপেড এক্সপেন্স আমাদের কি করতে হবে, বইতে আসলে অনেক বিস্তারিত দেওয়া আছে তো, মানে কয়েক পৃষ্ঠা জুড়ে। দেখেন প্রিপেড এক্সপেন্সটা আমাদের, আমি যদি সামারি করি, একটু আপনাদের সামারি করে দেখা দিই, তাহলে আরো বেশ বুঝতে সুবিধা হবে। চারটা এন্ট্রি যদি আমি একটু সামারি করে দিই, পেট লিখতেছি। দেখেন প্রিপেড এক্সপেন্স, প্রিপেড এক্সপেন্স একটু আগে দেখে আসলাম, খেয়াল করে দেখেন মনে আছে কিনা, যে জুন মাসে আমি টাকা পয়সা দেই নাই, কিন্তু আমি কি করছিলাম, আমার এক্সপেন্স হয়েছে, সেটার জন্য কি এন্ট্রি দিছিলাম একটু আগে, জুন মাসে টাকা পয়সা পাই নাই, স্যালারি, মনে আছে একটু আগে যেটা করলাম, স্যালারি এক্সপেন্স ডেবিটার। মাসে আচ্ছা, ওই যে আরেকটা দেখেন, এইটা গেল, আরেকটা এসে যে জুন মাসে বসে জুলাই মাসে স্যালারি দিছিলাম, কি লিখছিলাম, প্রিপেড স্যালারি। স্যার হচ্ছে প্রিপেড প্রিপেড স্যালারিজ আর ক্যাশ ক্রেডিট। জি স্যার। এটা কি আমি Cash জুলাই মাসে credit। কি করছিলাম, জুলাই মাসে অ্যাডজাস্ট করছিলাম, যদি অ্যাডজাস্ট না করি তাহলে ভুল হয়ে যাবে, সেটাই অ্যাডজাস্টিং এন্ট্রি। জুলাই মাসে কি লিখছিলাম, স্যালারি এক্সপেন্স ডেবিটার, প্রিপেড স্যালারি ক্রেডিট। প্রিপেড স্যালারি ক্রেডিট। আমি এখানে স্যালারি লিখলাম, স্যালারিজ না হয় এখানে রেন্ট হইতে পারে, এখানে অন্য কোনো আইটেম হইতে পারে, স্যালারিজ এক্সপেন্স ডেবিট আর প্রিপেড স্যালারিজ ক্রেডিট।
এখানে ইন্স্যুরেন্স হইতে পারে, রেন্ট হইতে পারে, অন্য কোনো আইটেম হইতে পারে। আমি একটা স্যালারি লিখলাম, আনআর্ন রেভিনিউ, আনআর্নড রেভিনিউ। আচ্ছা, এটা আমি এখন আলোচনা করি নাই। অ্যাক্রুড এক্সপেন্স নিয়ে আলোচনা করছি একটু আগে, যে জুন মাস পার হয়ে গেছে, কর্মচারী কাজ করছে কিন্তু কোনো টাকা পয়সা দেই নাই, তার মানে কি আমার কোনো এক্সপেন্স হয় নাই? এক্সপেন্স হয়েছে স্যার, এক্সপেন্স হয়েছে। কি এক্সপেন্স? স্যালারিজ এক্সপেন্স। স্যালারিজ এক্সপেন্স। আর ক্রেডিট কি হবে? ক্যাশ তো ক্রেডিট হবে না, এক অ্যাক্রুড accrued স্যালারিজ expense। ক্রেডিট, অ্যাক্রুড এক্সপেন্স বা অ্যাক্রুড স্যালারিজ বা স্যালারিজ পেয়েবল, এই দুটো হয়ে গেল। আচ্ছা, এখন রেভিনিউ নিয়ে আমরা কোনো কথাই বলি নাই, ঠিক একইভাবে এই দুটোর মতো রেভিনিউ। আচ্ছা, এখন দেখেন আপনি সার্ভিস পান নাই, সার্ভিস পান নাই, সার্ভিস দেন নাই, কিন্তু টাকা পেয়ে গেছেন, এটা কি এন্ট্রি হবে? নরমাল জানেন যেটা বলে, সার্ভিস দেন নাই কিন্তু টাকা পেয়ে গেছেন, কি এন্ট্রি হবে? আমি সার্ভিস দেই নাই কিন্তু টাকা পেয়ে গেছি, টাকা পাইলে কি হয়? টাকা বাড়ে না? জি স্যার, ক্যাশ ডেবিট, আচ্ছা, ক্যাশ ডেবিট আমি আলাদা লিখলাম, আমি এটা পরে লিখতেছি। আর সার্ভিস পেয়েবল ক্রেডিট। সার্ভিস পেয়েবল ক্রেডিট না, সেটাকে বলা হয় আনআর্নড সার্ভিস রেভিনিউ। আপনি যেটা বলছেন সেরকম একটা টার্ম, বুঝতে পারছেন, এটা একটা লাইবিলিটি। আপনি যে বুঝতে পারছেন দ্যাট ইজ এনাফ। আপনি বলছেন সার্ভিস পেয়েবল, সার্ভিস পেয়েবল কোনো শব্দ হয় না, কিন্তু বুঝতেছেন যে এটা একটা লাইবিলিটি, তাই তো? জি স্যার। কেন লাইবিলিটি? কারণ আমি ক্যাশ পেয়ে গেছি, আমাকে সার্ভিস দিতে হবে। এটাকে বলা হয় ক্যাশ ডেবিট আর আনআর্নড সার্ভিস রেভিনিউ। আনআর্নড সার্ভিস রেভিনিউ, আনআর্নড মানে অনার্জিত, যেটা অর্জন করা হয় না এখনো, দ্যাট ইজ নট আর্নড। আমি এটা এখন আর্ন করি নাই। আবার যখন আমি এইটা পাবো, যখন সার্ভিসটা দিব, তখন কি এন্ট্রি লিখবো? তখন কি আমি আবার ক্যাশ পাবো? এটা ক্রেডিট হয়ে যাবে না স্যার? এটা ক্রেডিট হয়ে যাবে। কোনটা ক্রেডিট হয়ে যাবে? এটা তো এমনি ক্রেডিট। আচ্ছা সরি, তখন স্যার ডেবিট হয়ে যাবে। এটা তখন কি হয়ে যাবে? আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট। আর তখন আমাদের ইনকামটা বৈধ হবে, লিগ্যাল হবে, তখন আমার ইনকাম হবে, ইজন্ট ইট? জি স্যার। তখন আমি কি ক্রেডিট করব? তখন সার্ভিস রেভিনিউ ক্রেডিট করব। বুঝতেছেন? বুঝেন নাই মনে হয়, আমি আবার বলি। আচ্ছা, আপনি মনে করেন ক্যাশে সার্ভিস প্রোভাইড করছেন, ক্যাশ টাকা পাইছেন, কি এন্ট্রি হবে? স্যার ক্যাশ হচ্ছে ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট নাকি? সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এটা তো ঠিক আছে। আচ্ছা, আর এখন আপনি যেটা বলছিলাম যে ক্যাশ টাকা পাইছেন কিন্তু সার্ভিস প্রোভাইড করেন নাই, তাহলে স্যার ক্যাশ ডেবিট আর আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর আনআর্নড সার্ভিস, আর যখন সার্ভিসটা প্রোভাইড করবেন তখন কি হবে? আনআর্নডটা ডেবিট হয়ে যাবে, আর হচ্ছে যে সার্ভিস রেভিনিউটা ক্রেডিট হবে। তখন কিন্তু কোনো ক্যাশ ক্রেডিট ডেবিট কিছু হবে না। এইটাই অ্যাডজাস্টিং এন্ট্রি, এইটাই অ্যাডজাস্টিং এন্ট্রি। তাহলে আমাদের যেটা যে আনআর্নড রেভিনিউ, সেটা কি হবে? আনআর্নড। আসলে আমি আপনাদের এটা বলি নাই, আগে থেকেই ভয় পাবেন। সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এর যত চ্যাপ্টার আছে, সবচেয়ে কঠিন চ্যাপ্টার হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি। মানে অ্যাকাউন্টিং স্টুডেন্টদের জন্য এটা খুব ভয়ঙ্কর একটা চ্যাপ্টার। আমি এটা বললে একটা আতঙ্ক থাকবেন, তো এই জন্য আমি আগে থাকতে বলি নাই। আমি অত মানে ডিটেলসে যেতে চাচ্ছি না। এটা আপনার যতই পড়বেন দেখা যাবে একটু খটকা লাগতে আছে। আমি যত সম্ভব চেষ্টা করি, কারণ দেখা গেছে একটা চ্যাপ্টার আমাদের শেষ করতে হবে। আপনাদের মাত্র 14টা ক্লাস, তার মধ্যে একটা ক্লাস টেস্ট। আবার দেখা গেছে আমাদের যে প্রিপারেটরি, এটা সেটা করতে করতে আমাদের ক্লাস থাকে না। তো এর মধ্যে কি পুরো অ্যাকাউন্টিং শেখানো সম্ভব? আচ্ছা, তো যেটা হলো আমাদের এখানে বেসিক একটা আইডিয়া দেওয়া। হ্যাঁ, আনআর্নড সার্ভিস রেভিনিউ, এটা সার্ভিস রেভিনিউ হতে পারে, রেন্ট রেভিনিউ হতে পারে, ইন্টারেস্ট রেভিনিউ হতে পারে। আমি সার্ভিস দিয়ে করলাম আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট আর শুধু সার্ভিস রেভিনিউ ক্রেডিট। একটা করে এন্ট্রি দিয়ে দিচ্ছে আর কি, চারটা এন্ট্রি। আপনি 4টা পড়লে হয়ে যাবে, এজন্যই বললাম এই 4টা কি সামারি করতেছি। আর হচ্ছে অ্যাক্রুড রেভিনিউ। অ্যাক্রুড রেভিনিউ কোনটা? মনে করেন আপনি সার্ভিস প্রোভাইড করছেন কিন্তু টাকা পান নাই, কি হবে? তাহলে স্যার টাকা তো পান নাই, ক্যাশ তো ডেবিট হবে না, এক্সপেন্স কেন হবে? আমি তো দিয়ে দিছি সার্ভিসটা অলরেডি। সার্ভিস দিয়ে দিলে তো আপনার ইনকাম হয়, এক্সপেন্স কেন আসবে? আচ্ছা ঠিক আছে স্যার, এক্সপেন্স না। আপনার কিন্তু ইনকাম হচ্ছে, ইনকাম হলে কি হয়? ইনকাম তো ক্রেডিট, কিন্তু ক্যাশ কিন্তু পান নাই।
অ্যাকাউন্টস রিসিভেবল হবে। অ্যাকাউন্ট রিসিভেবল হবে, এরকম একটা ম্যাথ করছিলাম না, Account ট্রানজাকশন receivable? করছিলাম না, ওই যে 10,000 টাকা সার্ভিস দেওয়া হয়েছিল, অ্যাকাউন্ট রিসিভেবল। 10,000 টাকার সার্ভিস দেওয়া হয়েছিল, তারপর আপনার 3,000 টাকা বাকি ছিল, এরকম একটা ম্যাথ করছিলাম না, না 7,000 টাকা বাকি ছিল, 3,000 টাকা ক্যাশ রিসিভ করা হয়েছিল, লাস্ট ক্লাসই তো করছিলাম। এখন কি এন্ট্রি দিছিলাম, কম্পাউন্ড জি কয়েকটা স্যার। কম্পাউন্ড এন্ট্রি ছিল না, মনে আছে? আমি কিন্তু এখানে বলছিলাম কোনো ক্যাশ পাই নাই, মানে আমি সার্ভিস প্রোভাইড করে ফেলছি, তাহলে আমাদের কি হবে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে, আর ডেবিট হবে কি, অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল। দেখেন এই হচ্ছে আমাদের 4টা বেসিক, আপনি শুধু এগুলো চেষ্টা করবেন মানে একটু মনে রাখার জন্য, এগুলো মনে রাখলে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি শেষ। যে প্রিপেড এক্সপেন্সের জন্য জার্নাল এন্ট্রি হয় স্যালারিস এক্সপেন্স ডেবিট আর প্রিপেড স্যালারিস ক্রেডিট, আনআর্নড রেভিনিউর জন্য জার্নাল এন্ট্রি হয় আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, অ্যাক্রুড রেভিনিউর জন্য জার্নাল এন্ট্রি হয় অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অথবা অ্যাক্রুড রেভিনিউ যদি আপনি বলেন তাতে কোনো প্রবলেম নাই, যে অ্যাক্রুড রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, আর অ্যাক্রুড এক্সপেন্সের জন্য এইসের স্যালারিস এক্সপেন্স ডেবিট আর অ্যাক্রুড স্যালারিস ক্রেডিট। এখানে স্যালারি না হয় অন্য কোনো নামও হতে পারে, এটা আমরা ম্যাথ করার সময় আরো দেখবো, ক্লিয়ার হবো। আচ্ছা, কিন্তু এখন ওই যে যেটা পড়তেছিলাম আমাদের এটার সাথে রিলেটেড আরেকটা টার্ম আছে আমাদের, যেমন আমরা পড়ছিলাম সাপ্লাইস, সেটার ক্ষেত্রে আমাদের প্রিপেড এক্সপেন্স, এটা সাপ্লাইস আরেকটা নতুন ভেরিয়েন্ট, যে আমাদের সাপ্লাইস এক্সপেন্স ডেবিট আর শুধু সাপ্লাইস ক্রেডিট। স্যার হ্যাঁ আজকে একটু আগে ছেড়ে দিলে স্যার ভালো আছে, আমাদের একটা সময় সিটি আছে তো স্যার, এই জন্য আর কি। ও একটা সিটি আছে, হ্যাঁ সিটি আছে স্যার এবার আমাদের, এই জন্য। আমি তো ভাবছিলাম আজকে আরো পড়াবো, আপনারা কি বলছেন? আচ্ছা তো দেখেন আমি যে বেশিক্ষণ সময় নিচ্ছি না, সাপ্লাইস আর সর্বশেষ আরেকটা আছে আপনার মনে করেন যে ইকুইপমেন্ট। আচ্ছা একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি একটা ইকুইপমেন্ট পারচেজ করছেন, এটা আবার ইন্স্যুরেন্স, এটা স্যালারিস পরিবর্তে আর কি ধরে নেবেন, আপনি যদি একটা ইকুইপমেন্ট পারচেজ করেন সেক্ষেত্রে কি হবে, ইকুইপমেন্ট যদি পারচেজ করেন, একটা বিল্ডিং পারচেজ করছেন, ইকুইপমেন্ট হচ্ছে স্যার ইকুইপমেন্ট ডেবিট আর ক্যাশ ক্যাশ ক্রেডিট, ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। এখন চিন্তা করে দেখেন এই ইকুইপমেন্ট আপনি কি আজীবন যাবে? না স্যার, শেষ হয়ে যাবে তো। শেষ হয়ে যাবে। ধরেন একটা ইকুইপমেন্টের একটা মেয়াদ দেওয়া থাকে, মোটামুটি একটা বোঝা যায় কত বছর যাবে। একটা ফ্যান নিশ্চয়ই আপনার মনে করেন যে 50 বছর যাবে না, যাইতে পারে এক্সেপশনাল কেসে যদি ঘরের মধ্যে রেখে দেন। আচ্ছা একটা ফ্যান যদি ইউজ করেন নরমালি 10-12 বছর যায়, এরকম আর কি। একটা ল্যাপটপ 5-6 বছর যায়, 10 বছর যায়, এরকম মানে এরকম মোটামুটি হিসেব করা যায়। আচ্ছা একটা ইকুইপমেন্ট আপনি কিনছেন যেটা ইউজফুল লাইফ হচ্ছে 10 বছর, ইউজফুল লাইফ হচ্ছে 10 বছর, ইকুইপমেন্ট কিনছেন 1 লাখ টাকা দিয়ে, 10 বছর যাবে, তাহলে আপনি কি করবেন এখানে, 10ম বছরে গিয়ে এর ইকুইপমেন্ট শেষ, তাই না? তাই তো? ইয়েস স্যার। 10ম বছরে গিয়ে শেষ হয়ে যাবে, তাহলে 10ম বছরে গিয়ে আপনার ইকুইপমেন্টটা থাকতেছে না, আর এই 10 বছর কি আপনাকে সার্ভিস দেয় নাই? দিয়েছে। তাহলে আমার কি করা উচিত, প্রত্যেক বছর অল্প অল্প করে ইকুইপমেন্টের ভ্যালুটা কমানো উচিত। এই প্রসেসটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন, এই যে দেখেন স্ক্রিনশটে দেওয়া আছে, এই প্রসেসটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। ইকুইপমেন্ট, মোটর ভেহিকেলস, বিল্ডিং যেগুলো আছে আর কি, লং লাইফ যাদের আছে তাদের, এইগুলোকে বলা হয় ডেপ্রিসিয়েশন। এটা একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হয়, এটা কিন্তু প্রিপেড এক্সপেন্সের মতোই, প্রিপেড এক্সপেন্সের মতো এন্ট্রি দিতে হবে। তো এখন এখানে লিখতে হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ওই যে এখানে স্যালারি লিখছি আমি, তখন এটা লিখতে হবে যে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, আর ক্রেডিট করতে হবে কাকে, ইকুইপমেন্টকে, ইকুইপমেন্ট ক্রেডিট অথবা বিল্ডিং ক্রেডিট। কিন্তু এটাকে আধুনিকভাবে ইকুইপমেন্ট ক্রেডিট না করে আরেকটা নতুন সুন্দর নাম লেখা হয়, এটা ব্যাখ্যা আমি পরে দিব যেহেতু আপনাদের ক্লাস টেস্ট আছে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, ইকুইপমেন্ট বিল্ডিং যেটার জন্য করেন। আচ্ছা আমি আজকে বেসিকটুকু বললাম, ম্যাথ চালার পিছন থেকে ধরতেছি না, আমরা আসলে নেক্সট ক্লাসে ম্যাথ ধরে আমি একটা সব ডিটেইলসে একটা সবকিছু করে দেবো আর কি। ম্যাথ থাকবে, এটার সাথে আরেকটা টপিক আছে সেগুলো পড়াই দেবো। আচ্ছা আপনাদের তো যে আর 5 মিনিট আছে, এখন শুনেন, আপনাদের যেহেতু টাইমও পার হয়ে গেছে আসলে 10টা 12টা 50 পর্যন্ত ক্লাস, আপনারা ক্লাস টেস্ট তাহলে দিচ্ছেন কবে, নেক্সট রবিবার 12টায়, তাই তো? স্যার সিলেবাসটা স্যার, হ্যাঁ সিলেবাসটা বলেন, আজকেটা তো মাঝখানে আছে, আজকেটা ধরলাম না, লাস্ট ক্লাস পর্যন্ত নাকি আরো কিছু কাটছাট করতে হবে? আর কমায় স্যার ঠিক আছে স্যার। লাস্ট ক্লাস পর্যন্ত মানে আমাদের ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত, ট্রায়াল লাস্ট ক্লাস পর্যন্ত কি আজকের ক্লাসের যে ট্রায়াল ব্যালেন্সের লিমিটেশনসটা এটা সহ পড়বেন, মানে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত আর কি। স্যার খালি ম্যাথ থাকবে নাকি স্যার ব্যাখ্যামূলক থাকবে? হ্যাঁ ম্যাথ থাকবে নাকি ব্যাখ্যামূলক কিছু থাকবে? না ম্যাথ থাকবে,
ছোট ছোট হলে ম্যাথ থাকবে, থিওরি সবই থাকবে। আপনার যে আমি একটা গুগল ক্লাসরুমে একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে রাখবো, সেখানে আপনারা সাবমিট করেন গুগল ক্লাসরুমে, যেখানে আপনাদের আমি সবকিছু সাপ্লাই দিই, প্রোভাইড করি, সেখানে অ্যাসাইনমেন্ট স্যার, ক্রিয়েট করে ওকে রাখবো, সেখানে ছবি তুলে পিডিএফ করে দিয়ে দিবেন। ওকে স্যার। একজন একজনকে হেল্প করেন যদি কেউ না বুঝতে পারেন, কারণ আপনারা মনে হয় টিমে ইউজ করেন। না স্যার, সবাই আগে অনেক পরীক্ষা দিছে স্যার। আচ্ছা তাহলে তো সমস্যা হওয়ার কথা না। আলহামদুলিল্লাহ ভালো। জি আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে আমরা ঠিক 12টা শুরু করে দিব। আর যদি আপনার কোনো অন্য কোনো দিন পরীক্ষা দিতে চান, সেটা আমার জন্য বেশি ভালো হয়। বেশি ভালো হয় বলতে কি, তাহলে একটা ক্লাসে মিস গেছে, নেক্সট রবিবার আমি ক্লাস নিয়ে নিতে পারি। অন্য যে কোনো দিন আপনারা পরীক্ষা দিতে পারেন, যদি আপনাদের মনে করেন সুবিধা হয়। স্যার রবিবার তো আমাদের একটা সিটি আছে স্যার। স্যার Next আমরা রবিবারে? স্যার তাহলে আপনাকে স্যার জানাই স্যার ডিসকাস করে। তাহলে নেক্সট রবিবার আমি ক্লাস করি, আর আপনারা যেদিন ফ্রি আমাকে বললেন, এই সপ্তাহে ফ্রি থাকলে এই সপ্তাহে দেন, নেক্সট উইকে ফ্রি থাকলে নেক্সট উইকে দেন, আমি সবসময় ফ্রি আছি। আমাকে জাস্ট আপনি বলে দিবেন, আমি ওই সময় কোশ্চেনটা আপলোড করে দিব, আর কিছুই লাগবে না। ঠিক আছে স্যার। জি স্যার। তাহলে নেক্সট রবিবার আমরা Okay, ক্লাস sir. নিচ্ছি, আপনাকে জানাই দিন সিআর সবার সাথে আলোচনা করে। জি ওকে স্যার। স্যার আজকের রেকর্ডিংটা একটু তাড়াতাড়ি আপ দিয়ে দিয়েন স্যার, তাহলে আমরা আগে থেকে প্রিপারেশন নিতে আচ্ছা পারবো। নিতে পারবেন, আজকে একটা ক্লাস টেস্টে থাকবে না, টেনশন কোনো কারণ নেই। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমরা যদি কোনো এমপ্লয়ি হায়ার করি, তাহলে ওটা কিসের আন্ডারে পড়বে, ডেবিট না ক্রেডিট কোনটা? স্যালারিটা? আমরা যদি কোনো এমপ্লয়ি হায়ার করি ও কোনো মাসের হ্যাঁ এমপ্লয়ি ভাড়া করলে কোনো এন্ট্রি হবে না, এমপ্লয়ি ভাড়া করলে কোনো এন্ট্রি হবে না, কারণ আপনি কোনো টাকা পয়সা দেন নাই, তার সাথে কোনো চুক্তি করেন নাই। যদি সে 1 মাস কাজ করে তাহলে তার এন্ট্রি হবে। এমপ্লয়ি হায়ার করলে এটা কোনো মানে বইতেই আসবে না, এটা মাথায় রাখেন। কিছু জিনিস আছে ট্রানজাকশন যেগুলো না, আমরা বলছিলাম শুধু মনিটারি এক্সপেন্স গুলো ট্রানজাকশন, যেটা আমার কোনো কমিটমেন্ট নাই। আমি এমপ্লয়ি হায়ার করলাম, কিন্তু এমপ্লয়ি হায়ার করলে তাকে আমি বেতন দিচ্ছি না বা বেতন দিব বলে কোনো কমিটমেন্ট করি নাই। সে যদি 1 মাস কাজ করে তাহলে আমি তাকে টাকা যদি নাও দেই, আমি স্যালারি ডেবিট করব, টাকা দিলেও স্যালারি ডেবিট করব। আর আমি জাস্ট হায়ার করলাম, এটা কোনো এন্ট্রি না, এটা একটু মাথায় রাখেন। একজন যদি বিজনেসের ম্যানেজার মারা যায়, ম্যানেজার অনেক গুরুত্বপূর্ণ, মালিক মারা গেছে, ম্যানেজার মারা গেছে, দ্যাট ইজ নট ইউর জার্নাল এন্ট্রি। অনেক টাকা লস হয়ে যাবে, কিন্তু কত টাকা ইউ ক্যান নট মেজার, দ্যাট ইজ নট অলসো জার্নাল এন্ট্রি। এটা খেয়াল রাখতে হবে। ভালো পয়েন্ট বলছেন। কোন যদি এমপ্লয়ি হায়ার করি তাহলে সেগুলো আমাদের কোনো এন্ট্রি হবে না। আচ্ছা তো ঠিক আছে, আমাকে জানাই দিন কবে ক্লাস টেস্ট দিচ্ছেন, তাহলে নেক্সট রবিবার আমরা ক্লাস নিচ্ছি, ক্লাস টেস্ট না।